পরস্পর দুটি চৌম্বক পদার্থকে একসাথে রাখলে যেরকম একে অপরকে আকর্ষণ করে, অর্থাৎ ম্যাগনেটিক সাবস্টেন্স, আমরা জানি যে ম্যাগনেটিক সাবস্টেন্স একে অপরকে আকর্ষণ করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সৌম্য সরকারের সাথেও সম্পর্কটা ঠিক এরকমই। দুটি হচ্ছে ম্যাগনেটিক সাবস্টেন্স বা ম্যাগনেটিক ম্যাটার, হোয়াট এভার ইউসে। একজন প্লেয়ার 87টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, রান করেছেন 1462 উইথ অ্যান অ্যাভারেজ অফ জাস্ট 17.82। হি স্কোরড অনলি 550s ইন ইজ অল 87 টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচেস। বলছিলাম সৌম্য সরকারের ক্যারিয়ার ওভারভিউ নিয়ে। সৌম্য সরকারের রিসেন্ট সর্বশেষ যে 22টি টি-20 ম্যাচ যদি আমরা কম্পেয়ার করি, তিনি সর্বশেষ 22টি টি-20 ম্যাচে রান করেছেন 331 উইথ অ্যান অ্যাভারেজ অফ 15.04। সৌম্য সরকারের যদি অ্যাভারেজ কম্পেয়ার করি, অর্থাৎ সৌম্য সরকারের ক্যারিয়ার অ্যাভারেজ 17.82, সৌম্য সরকারের রিসেন্ট অ্যাভারেজ 15.04। সৌম্য সরকারের যদি বর্তমান র্যাঙ্কিং, অর্থাৎ আইসিসির যে র্যাঙ্কিং, সেটি যদি দেখি, সৌম্য সরকার আইসিসির 128তম ব্যাটসম্যান, 505তম বলার এবং 121তম অলরাউন্ডার। সৌম্য সরকারের যে 87টি টি-20 ম্যাচ খেলেছেন বাংলাদেশের হয়ে 2015 থেকে 25 সাল পর্যন্ত, তিনি 13টি ডাক মেরেছেন এবং 52টি ছয় মেরেছেন। অর্থাৎ আপনি একটি প্লেয়ারের ক্যারিয়ার যদি অ্যানালাইসিস করেন সৌম্য সরকারের, এখানে হাইলাইট করার মতো কোনো পয়েন্ট নেই। অর্থাৎ ওনার অ্যাভারেজ স্ট্রাইক রেট, টি-20 পারফরমেন্স, হাইয়েস্ট স্কোর অনলি 68, সর্বশেষ 22টি টি-20 ম্যাচে 15, অর্থাৎ 50 টি-20 ক্রিকেটে খুব একটা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে যে আপনার ইম্প্যাক্টটা কি, আপনি পারফর্মটা কীভাবে করছেন। অর্থাৎ যখন আপনার অ্যাভারেজ 15.04 উইথ এ স্ট্রাইক রেট অফ জাস্ট অ্যারাউন্ড 105, you can sense যে how disaster performance is going on. বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী ধরনের চিন্তাভাবনা করে, অর্থাৎ 2026 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইউএই এবং পাকিস্তানের জন্য যে দল ঘোষণা করেছে, এখানে সৌম্য সরকারকে রাখা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল অর্থাৎ যে 2026 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ, এর আগে এশিয়া কাপ খেলবে। এছাড়া কিন্তু বাংলাদেশ ক্রিকেটের টি-20 টুর্নামেন্ট কোনো মেজর কোনো টি-20 সিরিজ বা বাইলেটারাল সিরিজ নেই। আমরা সৌম্য সরকারের রিসেন্ট পারফরমেন্স, ক্যারিয়ার ওভারভিউ, ওনার পুরো ক্যারিয়ার যদি অ্যানালাইসিস করেন, আপনি এর পিছনে আসলে রহস্যটা কি, এটা কমপ্লিটলি মিস্টেরিয়াস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সময় এসেছে এবং ক্রিকেট যারা, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট সিলেক্টর যারা, গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক, দুজনের কাছেই প্রশ্ন থাকবে যে বাংলাদেশ ক্রিকেট দল যখন বাংলাদেশ ক্রিকেট টিম ঘোষণা করা হয়, বিশেষ করে টি-20 ফরম্যাটে, কিসের বিবেচনায় ওনারা সৌম্য সরকারের মতো পারফর্মারকে দলে নিয়েছেন। সৌম্য সরকার রিপ্রেজেন্ট বাংলাদেশ টিম এবং স্টিল হি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ টিম অনেকটা লাভ অ্যাফেয়ারের মতো। অর্থাৎ কিছুদিন পরপর তাকে দলে নেওয়া হয়, একটি দুটি ম্যাচ খেলিয়ে, একটি দুটি সিরিজ খেলিয়ে তাকে বাদ দেওয়া হয়, এরপর তাকে আবার নেওয়া হয়। তাহলে আপনার যারা ডোমেস্টিক ক্রিকেটে যারা পারফর্ম করছেন, তাদের মোটিভেশনটা কোথায়? অর্থাৎ তারা তো ডোমেস্টিক ক্রিকেট নিয়ে আমরা প্রায় সময় প্রশ্ন তুলছি, কিন্তু ডোমেস্টিক যারা রেগুলারলি পারফর্ম করে, বিপিএল বা ডিপিএল বা অন্যান্য যেই টুর্নামেন্টগুলি রয়েছে, তারা পারফর্ম করার পরেও যদি দলের সুযোগ না পায়, তাহলে তারা তো পারফর্ম কেন করবে? তারা তো আগে থেকে মানে জানে যে তারা পারফর্ম করলেও দলের সুযোগ পাবে না, তাহলে তো তাদের পারফরমেন্সের কোনো ভ্যালু তো আপনি দিচ্ছেন না। সৌম্য সরকার বাংলাদেশে যেরকম ওয়ান অফ দ্য ম্যাগনেটিক মেটাল, বাংলাদেশে এরকম আরও একজন ম্যাগনেটিক মেটাল রয়েছেন, তিনি হচ্ছেন নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ দলের টেস্ট দলের অধিনায়ক এবং ওয়ানডে ক্যাপ্টেন, যিনি রিসেন্টলি টি-20 ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছেন। আমি আগের ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট সিলেক্টর যারা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক বলেছিলেন নাজমুল হোসেন শান্ত ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার অফ বাংলাদেশ ক্রিকেট টিম, এই জন্যই তাকে টি-20 দলে রাখা হয়েছে। চলুন আমরা এবার দেখে নিব নাজমুল হোসেন শান্ত যে তিনি কতটা এক্সপেরিয়েন্স প্লেয়ার এবং তার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা ক্যারিয়ার ওভারভিউ যদি দেখি। নাজমুল হোসেন শান্ত লাস্ট 15 ম্যাচে 246 রান করেছেন উইথ এন অ্যাভারেজ অফ 16.46, এবং সবচেয়ে অবাক হবেন নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট হচ্ছে 93.31, এবং নাজমুল হোসেন শান্তর ডট বল পার্সেন্টেজ, অর্থাৎ লাস্ট 15 ম্যাচে যে তিনি 247 রান করেছেন, তার 48 পয়েন্ট ডট বল পার্সেন্টেজ, নিয়ারলি 48%। এবং এর থেকেও ভয়ানক বিষয় হচ্ছে নাজমুল হোসেন শান্ত গত 15 ম্যাচে মাত্র 9টি ছয় মেরেছেন। একজন প্লেয়ারের অ্যাভারেজ লাস্ট 15 ম্যাচে 16.46, স্ট্রাইক রেট ওয়েল বিলো 100, যাকে আপনি এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার বলছেন। আপনি বলছেন বাংলাদেশ ক্রিকেট টিম এক্সপেরিয়েন্সের প্রয়োজন আছে। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ ক্রিকেট টিমে এক্সপেরিয়েন্সের প্রয়োজন আছে, যিনি কিনা 90-92 স্ট্রাইক রেটে ব্যাট করবেন, 16.46 অ্যাভারেজ মেনটেন করবেন এবং 48% ডট বল দিবেন, যাতে বাংলাদেশ ক্রিকেট টিম 120 বা 130 রানের বেশি না করতে পারে। যেখানে মডার্ন ডে ক্রিকেট 180 বা 200 অ্যাকর্ডিং টু দ্য পিচ অ্যান্ড কন্ডিশন চলে গিয়েছে। মডার্ন ডে ক্রিকেটে যদি দেখেন স্পোর্টিং উইকেটগুলিতে মিনিমাম 160 বা 70 ইজিলি হয়,
যখন পিচের অবস্থা ভালো থাকে, ভালো ব্যাটিং ট্র্যাকগুলিতে দেখবেন মোস্ট অফ দ্য টিম 180+ রান করে। তার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তাভাবনা 2005 সালের মতোই, অর্থাৎ 2025 সালে এসে আপনি চিন্তা করছেন 2005 সালের মতো একজন প্লেয়ার 90 স্ট্রাইক রেটে ব্যাট করবেন, তাকে আপনি দলে সুযোগ দিবেন এবং বিগত 15 ম্যাচ ধরে সুযোগ দিয়েছেন। সৌম্য সরকারকে লাস্ট 22 ম্যাচ খেলানো হয়েছে, যেখানে তিনি রান করেছেন মাত্র 301, অর্থাৎ 331 রান, সরি। অর্থাৎ আপনি বাংলাদেশ ক্রিকেটে কোনো ধরনের পারফর্মারকে আপনি দলে সুযোগ দেবেন না যারা কিনা অর্থাৎ হায়ার স্ট্রাইক রেটে খেলবে, হায়ার অ্যাভারেজে খেলবে, অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ দ্য পিচে খেলবে। অর্থাৎ আপনার পিচ যদি আপনাকে অফার করে 150 পিচ, আপনি সেভাবে খেলবেন। আপনার পিচ আপনাকে অফার করছে 180 and 200, ইউ আর প্লেয়িং উইথ স্ট্রাইক রেট অফ অনলি 90। ইজ ইট অ্যাকসেপ্টেবল ইন মডার্ন ডে ক্রিকেট? কমপ্লিটলি হার্শ। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ধরনের চিন্তাভাবনা, বাংলাদেশের মডার্ন ডে ক্রিকেটের T20 ফর্মেট যেভাবে এগুচ্ছে, আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের বিশেষ করে লাস্ট 3টি T20 ওয়ার্ল্ড কাপ যদি দেখেন, 2021 সালে ইউএইতে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, বাংলাদেশ হ্যাড এ ডিজাস্টিং পারফরমেন্স। 2022 সালে যে অস্ট্রেলিয়াতে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, সেখানেও বাংলাদেশের পারফরমেন্স ছিল হরেবল। 2024-এ সর্বশেষ ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে যে T20 ওয়ার্ল্ড কাপ হলো, এখানেও বাংলাদেশের পারফরমেন্স ছিল টেরিবল। অর্থাৎ আপনার কোনো ধরনের প্ল্যানিং নাই, আপনি সেম প্লেয়ারকে বারবার সুযোগ দিচ্ছেন। এটা দেওয়া উচিত, দিতেই পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার যখন সেম প্লেয়ারকে লম্বা সময় সুযোগ দেওয়ার পরও যখন তিনি পারফর্ম করবেন না, তখন তো আপনার সময় এসেছে অন্য কাউকে সুযোগ দেওয়ার। এখানে একটা দেখেন, এনামূলক বিজয় বাংলাদেশ ক্রিকেটের ডোমেস্টিক পারফরমেন্সের যদি কথা বলি, ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট ব্যাটসম্যান ইন আওয়ার ডোমেস্টিক ক্রিকেট। আপনি তাকে সুযোগ দিলে সর্বোচ্চ 1 ম্যাচ বা 2 ম্যাচ সুযোগ দেন। কেন আপনি এনামূলক বিজয়কে 15 ম্যাচ সুযোগ দেন না? কেন মাহিদুল ইসলাম অঙ্কনের মতো প্লেয়ার বা অন্যান্য আরও যারা প্লেয়ার আছেন তাদেরকে আপনি টানা 15 ম্যাচ সুযোগ দিয়ে খেলান? কেন আপনি নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকারের বেলায় এই লেগেসি ক্যারি করছেন, অন্যদের বেলায় করছেন না? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টররা যদি এই ধরনের ধারাবাহিকতা অব্যাহত রাখে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমানে T20 র্যাঙ্কিং 9, ওয়ানডেতে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 10, এবং রিসেন্টলি টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে টেস্ট হেরেছে। এই তিনটি ফরম্যাটের যে কোনো একটিতে বাংলাদেশ স্ট্যাটাস হারাতে আর বেশি দিন নাই। অর্থাৎ আমাদের কম্পারেটিভ ক্রিকেট যেটাকে আমরা বলি, ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ 25 বছরেরও বেশি সময় ধরে অল দ্য ফরম্যাটে পারফর্ম করছে, কিন্তু বাংলাদেশের পারফরমেন্স অ্যাবসোলিউটলি হরেবল। আগামী ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট সিলেক্টররা বলেছিল মুস্তাফিজুর রহমান এবং লিটন দাসও নাকি অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার, এবং বর্তমানে লিটন দাসকে T20-র ক্যাপ্টেনই রাখা হয়েছে। তো আগামী ভিডিওতে আমরা দেখব লিটন দাস এবং মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স, তাদের ক্যারিয়ার ওভারভিউ অ্যান্ড অ্যানালাইসিস। আনটিল দেন, স্টে সেফ, স্টে হেলদি।